আজকে আমরা আলোচনা করব দুই চল বিশিষ্ট রৈখিক সহসমীকরণ বা লিনিয়ার সাইমালটেনিয়াস ইকুয়েশনস উইথ টু ভেরিয়েবলস। এটা ক্লাস 9-এর পঞ্চম অধ্যায় বা চ্যাপ্টার 5-এ রয়েছে। আচ্ছা, দেখো নামটা কি, দুই চল বিশিষ্ট রৈখিক সহসমীকরণ। এখানে দুটো টার্মের সঙ্গে তোমরা পরিচিত, একটা হচ্ছে সমীকরণ আর একটা হচ্ছে চল বা চলরাশি। এই দুটো টার্ম কিন্তু তোমরা এর আগেই পড়েছো। আচ্ছা, আমি এখানে এরকম একটা যদি লিখি, ধরো লিখলাম 2x - 5, এইটা একটা বীজগাণিতিক রাশি, অ্যালজেব্রিক এক্সপ্রেশন। আর আমি একটা অ্যারিথমেটিক নাম্বার লিখছি, একটা নাম্বার লিখলাম ধরো 7, ঠিক আছে। এইবারে এই বীজগাণিতিক রাশিটা বলে দেওয়া হয়েছে এই 7-এর সঙ্গে সমান। তাহলে এরকম যে এক্সপ্রেশন মানে একটা সমান চিহ্ন, তার বাঁদিকে একটা রাশি রয়েছে, সেটা বীজগাণিতিক রাশি বা কোনো একটা নাম্বার হতে পারে, ডান দিকে একটা বীজগাণিতিক রাশি বা কোনো একটা নাম্বার থাকতে পারে, অথবা ডান দিকটা ইকুয়াল টু 0 হতে পারে। এরকম বাঁদিক আর ডান দিক সমান এরকম যদি পাই, এগুলোকে আমরা জানি যে বলা হয় সমীকরণ। 2x - 5, 7 এটি একটি সমীকরণ। যেখানে সমীকরণের চলরাশি x আর 2, 5, 7 এগুলো ধ্রুবক পদ। এই ধ্রুবকগুলো কি হয়? ধ্রুবকগুলো যে কোনো বাস্তব সংখ্যা। 2, -5, 7 ধ্রুবক পদ, অর্থাৎ যে কোনো বাস্তব সংখ্যা। এবং x চলরাশি। আচ্ছা, এখানে এই যে x চলরাশি, এরও কিন্তু বাস্তব মান পাওয়া যাবে। তাহলে এই সমীকরণটা সমাধান করলে কি পাওয়া যায়? x এর একটি মান পাওয়া যায়, তাকে এই সমীকরণের সমাধান বা বীজ বা রুট বলা হয়। এখন আমরা দেখো এই সমীকরণের বাম পক্ষে x = যদি 6 বসায়, তাহলে কি হবে? 2 × 6 - 5 = 12 - 5 = 7 হয়ে গেল। রাইট হ্যান্ড সাইডেও 7 আছে, সমান হয়ে গেল। তাহলে এই এক্সপ্রেশনটাতে পুরো সমীকরণের বাম পক্ষে চলরাশির পরিবর্তে 6 বসালে বাম পক্ষ = ডান পক্ষ হয়ে গেল, অর্থাৎ এই সমীকরণটার একটি বীজ হয়ে গেল 6। এবং আমরা বলবো যে 6 এই সমীকরণটাকে সিদ্ধ করে। অর্থাৎ সমীকরণটাকে সিদ্ধ করার অর্থই হলো সমীকরণের বাম পক্ষে চলরাশিতে একটা মান পুট করলে, সেটাও ডান পক্ষে যদি চলরাশি থাকে বা যদি অন্য কোনো মান থাকে, বাম পক্ষ = যদি ডান পক্ষ হয়ে যায়, তাহলে সেই সমীকরণের বীজটাকে বলা হয় সমীকরণটাকে সিদ্ধ করলো। তাহলে এখানে x = 6 বসালে সমীকরণটাকে সিদ্ধ করলো। তাহলে x = 6 এই সমীকরণের একটি বীজ বা রুট। এটা হচ্ছে বীজ বা এটাকে বলা হয় রুট বা সমীকরণের সমাধানও বলতে পারো। এরকম সমাধান তোমরা আগেও কিন্তু করেছো। এখন এই সমীকরণটাতে চলরাশি রয়েছে, তাহলে একটি মাত্রই চলরাশি এবং সেটি x। তাহলে এই সমীকরণটা আমাদের এক চল বিশিষ্ট সমীকরণ। কিন্তু আমাদের চ্যাপ্টার রয়েছে দুই চল বিশিষ্ট সমীকরণ। তাহলে আরও একটা চলরাশি আমাকে ইনসার্ট করতে হবে সমীকরণের মধ্যে। এবার চলরাশি কোনগুলো হয়? ইংলিশ অ্যালফাবেটগুলো স্মল লেটারের নিয়ে নিই, সেগুলোকে আমরা চলরাশি বলি। তাহলে চলরাশি x হতে পারে, y হতে পারে, z হতে পারে, t হতে পারে। আমি এখানে x আর y দুটো চলরাশি সম্বলিত তাহলে একটা সমীকরণ লিখছি। দেখো লিখছি 3x + 2y = 14। তাহলে এখানে 3x + 2y = 14 একটি সমীকরণ দুই চল বিশিষ্ট। এখানে চলরাশি তাহলে কি কি? x আর y চলরাশি, x আর y চলরাশি, এবং 3, 2, 14 এগুলো যে কোনো বাস্তব সংখ্যা বা এগুলোকে ধ্রুবক পদ বলা হয়। এবং x এর সঙ্গে যেটা থাকে সেটা x এর সহগ, আর y এর সঙ্গে যেটা আছে এটা y এর সহগ। x এর সহগ 3, y এর সহগ 2। এই সমীকরণটাকে আমরা কিন্তু 3x + 2y - 14 = 0 এইভাবেও লিখতে পারি। এখন দেখো যে এই সমীকরণের সমাধান বের করার চেষ্টা করব। এই সমীকরণের সমাধান হচ্ছে x আর y এর যে সকল মান এই সমীকরণটাকে সিদ্ধ করবে, সেটাই সমীকরণের সমাধান হয়ে যাবে। প্রথম ক্ষেত্রে ধরো আমি নিচ্ছি x = 0 নিই আর y = 7 নিই, দেখি কি অবস্থা হয়। তাহলে 3 × 0 + 2 × 7
0 প্লাস 14 ইকুয়াল টু 14 হয়ে গেল। তাহলে কি এক্স ইকুয়াল টু 0 আর ওয়াই ইকুয়াল টু 7 এই সমীকরণটাকে সিদ্ধ করলো। তাহলে অতএব এক্স ইকুয়াল টু 0 আর ওয়াই ইকুয়াল টু 7 সমীকরণের বীজ, তাই তো? এটা এই সমীকরণটার একটা বীজ হয়ে গেল। এইবারে আগের সমীকরণটার দিকে খেয়াল করো। 2x মাইনাস 5 ইকুয়াল টু 7 এই সমীকরণের বীজ বা সমাধান পেয়েছিলাম 6। এখানে কি 6 ছাড়া আর কোনো সমাধান পাওয়া যাবে না? এখানে বাস্তব সংখ্যা 6 ছাড়া আর কোনো সমাধান পাওয়া যাবে না। ঠিক একইভাবে এখানেও আমি একটা সমীকরণ, এখানে তোমাদের যেন মনে না হয় যে এই সমীকরণটার দুটো বীজ পাওয়া গেল, তা কিন্তু নয়। এখানে সমীকরণটার চলরাশি দুটো, এক্স আর ওয়াই, তাহলে দুটোর মানই পেতে হবে। এক্সের মান পেয়েছি 0, ওয়াইয়ের মান পেয়েছি 7। তা না হলে শুধু ধরো এক্সের মান পেলে আর ওয়াইয়ের মান পেলে না, তাহলে কি সমাধান হলো? হলো না, দুটোরই মান পেতে হবে। তাহলে যেহেতু দুটো চলরাশি আছে, তাহলে এরকম জোড়ায় জোড়ায় আমি সমাধান পাবো। মানে আমি এরকম 0,7 এরকম পেয়ার ফর্মেও লিখতে পারি, এরকম জোড়ায় জোড়ায় সমাধান পাবো। মানে এক্সের একটা মান পাবো, ওয়াইয়ের একটা মান পাবো, এবং এখানে পেলাম 0 আর 7 এই সমীকরণের একটা সমাধান। এবারে আমাকে দেখতে হবে যে এই সমীকরণটারও কি আগের মতো একটা মাত্র সমাধান আছে, নাকি একটার বেশি আমি সমাধান পাবো। একটুখানি চেক করি। ধরো আমি এক্স ইকুয়াল টু 2 আর ওয়াই ইকুয়াল টু 4 বসাই, কি হচ্ছে 3x প্লাস 2y ইকুয়াল টু 3 ইন্টু 2 প্লাস 2 ইন্টু 4 6 প্লাস 8 ইকুয়াল টু হয়ে গেল 14। তাহলে 14 সঙ্গে সমান হয়ে গেল। তাহলে দেখো এক্স ইকুয়াল টু 2 আর ওয়াই ইকুয়াল টু 4 এই সমীকরণে একটা বীজ। যদি আমি পেয়ার ফর্মে লিখি তাহলে 2 4 এই সমীকরণের একটা বীজ হয়ে গেল। এক্স ইকুয়াল টু 2, ওয়াই ইকুয়াল টু 4। তাহলে দেখো এই সমীকরণের দুটো বীজ পেলাম। দেখি আর পাওয়া যায় নাকি। এবারে ধরো এক্স ইকুয়াল টু 4 নিই আর ওয়াই ইকুয়াল টু 1 নিই। তাহলে 3 ইন্টু 4 প্লাস 2 ইন্টু 1 12 প্লাস 2 ইকুয়াল টু 14। তাহলে এবারে এখানে যদি পেয়ার ফর্মে লিখি, মানে 4 1 বা এক্স ইকুয়াল টু 4 আর ওয়াই ইকুয়াল টু 1 এই সমীকরণের আরেকটা বীজ হয়ে গেল। তাহলে 3খানা পেলাম। দেখি এরকম আরও পাওয়া যায় কি না, তোমরা নিজেরাও চেষ্টা করে দেখবে যে আরও পাওয়া যাচ্ছে কি না। ধরো এক্স ইকুয়াল টু -2 নিই আর ওয়াই ইকুয়াল টু 10 নিই। তাহলে কি হচ্ছে 3 ইন্টু -2 প্লাস 2 ইন্টু 10 -6 প্লাস 20 আবার 14 হয়ে গেল। তাহলে দেখো ওই -2, 10 এরকম যদি পেয়ার ফর্মে লিখি, এটাও সমীকরণটার একটা সমাধান। তাহলে এরকম সমীকরণটার কতগুলো সমাধান পাওয়া যাবে? এই 4টেই পাওয়া যাবে নাকি এই 4টেরও বেশি পাওয়া যাবে? তোমরা চেষ্টা করে দেখবে। তাহলে এটা বোঝা গেল যে এই দ্বিচল বিশিষ্ট যে সমীকরণটা আমরা নিয়েছিলাম, এর কিন্তু একাধিক বীজ বা সমাধান রয়েছে। এখন এই অ্যালজেব্রিক এই এক্সপ্রেশনটাকে যদি আমরা জিওমেট্রিক্যালি রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে কি আমরা কোনো ফিগার পাবো, মানে কোনো আমাদের পরিচিত ছবি পাবো? সেটা দেখতে হবে। মানে পরিচিত ছবি বলতে 2 ডাইমেনশনাল ফিগার দেবে, মানে এরকম ধরো প্লেনের উপরে দ্বিমাত্রিক কোনো তল, প্লেন আমাদের যেমন খাতাটা রয়েছে, এখানে আমরা ত্রিভুজ, বৃত্ত বা বর্গক্ষেত্র এরকম আমাদের পরিচিত ছবি এঁকেই থাকি। তাহলে আমি এই যে সমীকরণটা নিয়েছি, যেটাতে দুটো চলরাশি রয়েছে, এটাকে কি ওরকম কোনো আমাদের পরিচিত চিত্রের মাধ্যমে প্রকাশ করা যাবে? সেটাই আমি এখন করে দেখাবো। অ্যাকচুয়ালি দেখো, প্রথমে যে এক্সের মান আর ওয়াইয়ের মান পেয়েছি, আমি সেটাকে একটা পেয়ার ফর্মে লিখে নিয়েছি। এই পেয়ার ফর্মে লিখলে এটা কি, এটাকে যদি আমি একটা গ্রাফ পেপারে প্লট করতে চাই, তাহলে এটা একটা বিন্দু হয়ে যাবে, তাই তো? এটা ফার্স্ট কোঅর্ডিনেট আর এটাকে সেকেন্ড কোঅর্ডিনেট বলা হয়, মানে এটা প্রথম স্থানাঙ্ক, এটা দ্বিতীয় স্থানাঙ্ক। তাহলে এরকম একটা পয়েন্ট পাবো যেটাকে আমি গ্রাফ পেপারে প্লট করতে পারবো, মানে বসাতে পারবো। এখানে 2 4 এটা ফার্স্ট কোঅর্ডিনেট, এটা সেকেন্ড কোঅর্ডিনেট, আমি এরকম করে, এবং এইটাকে মানে আমি সমাধানগুলোকে এরকম পেয়ার ফর্মে লিখে নিয়েছি এবং বিন্দু আকারে গ্রাফ পেপারে প্রতিস্থাপন করে দেখি যে কোনো আমাদের পরিচিত কোনো চিত্র পাই কি না। দেখো আমি এখানে একটা গ্রাফ পেপার নিয়েছি। এবারে এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ও ওয়াই ড্যাশ পরস্পর লম্ব দুটি অক্ষ যারা ও বিন্দুতে ছেদ করেছে, ও বিন্দুকে বলা হয় মূল বিন্দু বা অরিজিন, এবং ও বিন্দু স্থানাঙ্ক 0,0। এখান থেকে আমরা কাউন্ট করে পয়েন্টগুলোকে প্লট করাতে শুরু করি। এটাকে এক্স অক্ষ, এটাকে ওয়াই অক্ষ বলে। পুরো সমতলটাকে এই দুটো অক্ষ 4টে ভাগে ভাগ করে ফেলেছে। তার মধ্যে এটাকে বলা হয় প্রথম পাদ বা ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা দ্বিতীয় পাদ বা সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা তৃতীয় পাদ বা থার্ড কোয়াড্রেন্ট, এটা চতুর্থ পাদ বা ফোর্থ কোয়াড্রেন্ট। এইবারে আমি যে বিন্দুগুলো পেয়েছিলাম সেগুলোকে প্রতিস্থাপন করি। প্রথমটা আছে 0 7। এখান থেকে যদি করি 0 মানে ডান দিকেও যাবো না, বাঁ দিকেও যাবো না, এখানেই থাকবো। 7 মানে এখান থেকে 7 ঘর উপরে উঠবো, তাহলে এই মোটা দাগটা পর্যন্ত 5 ঘর, আরও 2 ঘর এলাম, এইটা হচ্ছে আমার
0,7, আমি পাশে লিখে দিতে পারি এটাকে 0,7। তারপর নেক্সট বিন্দু ছিল 2, 4, 2 মানে এখান থেকে 2 ঘর এখানে এলাম, আর 4 মানে 1, 2, 3, 4, 4 ঘর এখানে উঠলাম। এইটা এলো তাহলে আমার 2,4 বিন্দু। তারপর আছে 4, 1, 4 মানে এখানে এলাম, 1 মানে এইটা 1 ঘর উঠলাম, তাহলে এটা বিন্দুটা হলো 4, 1। তারপর আছে -2, 10, -2 মানে আমাকে 2 ঘর বাঁদিকে যেতে হবে, -2 এখানে এলাম, 10 মানে 10 ঘর উপরে উঠবো, মানে এইখানে গিয়ে এই মোটা দাগটার উপরে হবে। এখানে এই যে মোটা মোটা দাগগুলো মানে 10 ঘর করে করে যাওয়া, মানে ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যকে আমরা এক একক ধরে এগুলোকে প্লট করে থাকি, তোমরা জানো। তাহলে এখানে এই বিন্দুটা হলো -2,10। তাহলে ওই সমীকরণটিকে সমাধান করে আরও হয়তো সমাধান পাওয়া যাবে, আমরা করিনি, আমরা সমাধান করেছিলাম, করে 4টে সমাধান পেয়েছি, সেগুলোকে গ্রাফ পেপারে আমি প্লট করলাম, করে এরকম 4টে বিন্দু পেলাম। এবার একটুখানি দেখো, যদি আমি এইখানে স্কেল ধরি একটা, দেখো এই 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 এবারে খেয়াল করেছো যে প্রত্যেকটা বিন্দু আমি স্কেল ধরে যদি আমি সরলরেখা আঁকি, তাহলে একটা সরলরেখা যেটাই 4টে বিন্দুর মধ্যে দিয়ে যাচ্ছে, দেখেছো? আমি একটা সরলরেখা পেলাম, ধরো এবি নামও দিতে পারি, এই সরলরেখাটা এই 4টে বিন্দুর মধ্যে দিয়ে পেলাম। যে 4টে বিন্দু হচ্ছে আমি যে সমীকরণটা নিয়েছিলাম তার সমাধান। তার মানে এই সমাধান 4টে বিন্দু একই সরলরেখায় অবস্থিত বা কোলিনিয়ার। তাহলে একটা জিনিস দেখো, যে ওই সমীকরণটা থেকে যে বিন্দুগুলো পাওয়া গেল সেগুলো একটি সরলরেখার উপরেই অবস্থিত। এইবারে যদি তোমরা এই সরলরেখার যে আঁকা হয়েছে, এখানে এই সরলরেখা থেকে যে কোনো একটা করে বিন্দু তোলো, ধরো এখানে আছে, এখানে আছে, এর স্থানাঙ্ক কত, এর স্থানাঙ্ক কত বের করে নাও, যে কোনো একটা বিন্দু তোলো, তুলে এই যে আমার সমীকরণটা এর উপরে যদি বসাও তাহলে অবশ্যই সিদ্ধ করবে, মানে এক্স আর ওয়াইয়ের মান বাদিকে বসালে = 14 আসবে। এখান থেকে তোমরা চেক করে দেখতে পারো, এই সরলরেখার উপরের যে কোনো বিন্দু তুলে এই সমীকরণের উপরে বসালে সমীকরণটাকে সিদ্ধ করবে। অর্থাৎ এই সরলরেখার উপরের প্রত্যেকটা বিন্দু এই সমীকরণের সমাধান। বিন্দু মানে যার প্রথম প্রথম স্থানাঙ্কটা কোঅর্ডিনেটকে বলা হয় এক্সের মান, আর দ্বিতীয় স্থানাঙ্ক বা দ্বিতীয় কোঅর্ডিনেটকে বলা হয় ওয়াইয়ের মান। তাহলে এই প্রত্যেকটা বিন্দুই হয়ে যাবে এই সমীকরণের সমাধান। তার মানে গ্রাফ পেপারে প্লট করলে এই সমীকরণটি একটি সরলরেখাকে নির্দেশ করছে। গ্রাফ পেপারে প্লট করলে কি হলো, এই সমীকরণটা এই সরলরেখাটা আমরা পেলাম। তাহলে যেহেতু ওই সমীকরণটা এই সরলরেখাটাকে নির্দেশ করছে, সেই জন্য এই ধরনের সমীকরণকে বলা হয় রৈখিক সমীকরণ। এই যে তাহলে আরেকটা টার্মের আমরা মানে পেয়ে গেলাম রৈখিক। তাহলে এই যে আমরা সমীকরণটা নিয়েছি, এই সমীকরণটা হচ্ছে রৈখিক সমীকরণ, কারণ একে আমরা যদি গ্রাফ পেপারে প্লট করি তাহলে একটা সরল রেখার সমীকরণ পাচ্ছি, বা একটা সরল রেখাকে সে রিপ্রেজেন্ট করছে। এইবারে দেখো, এখানে যে সমীকরণটা রয়েছে তার যে চলরাশি, তাদের পাওয়ার কিছু নেই, মানে পাওয়ার বা ঘাত বা সূচক বা এক্সপোনেন্ট কিছু নেই, মানে কি আছে, 1 করে আছে। তাহলে রৈখিক সমীকরণের সবসময় চলরাশির ঘাত হবে 1। এটা আমি সংখ্যা দিয়ে লিখেছি, একটা নির্দিষ্ট 3, 2, 14 নিয়েছি। দেখো এই 14কে বাঁদিকে লিখে এরকম পেয়েছিলাম একটা। তাহলে এরকম সমীকরণে, রৈখিক সমীকরণের, 2 চল বিশিষ্ট রৈখিক সমীকরণের সাধারণ আকার তাহলে কেমন হবে, ax + by + c = 0, যেখানে a b c যে কোনো বাস্তব সংখ্যা, a b c যে কোনো বাস্তব সংখ্যা, আর এক্স ওয়াই তো জানোই, এক্স আর ওয়াই হচ্ছে দুটি চলরাশি। তাহলে আমাদের এই সমীকরণে এ মানে ছিল 3, বি মানে 2, আর সি মানে -14। 14কে যদি এপাশে নিয়ে এসে লিখি, ওপাশেও থাকতে পারে, আমরা সব এপাশে নিয়ে এসে লিখলে সমীকরণের সাধারণ আকার হয়ে যাচ্ছে, রৈখিক সমীকরণের সাধারণ আকার x + by + c = 0, যেখানে a b c যে কোনো বাস্তব সংখ্যা, x আর y চলরাশি, এবং a কে বলা হয় x এর সহগ, b কে বলা হয় y এর সহগ, আর c কে বলা হয় ধ্রুবক পদ বা কনস্ট্যান্ট। তাহলে আমাদের যে চ্যাপ্টারের নাম 2 চল বিশিষ্ট রৈখিক সমীকরণ পেয়ে গেলাম। এখন আর একটা কথাই বাকি আছে, সহ। সহ মানে কি, সাথে। তোমরা পড়েছো যে সহকর্মী, সহমর্মী, সহযোদ্ধা। সহ মানে সাথে আরেকজন থাকে, একাধিক জন থাকতে পারে, অন্তত সাথে আর একজন থাকতে হবে। তার মানে সহ সমীকরণ বলতে গেলে একটা সমীকরণ থাকলে হবে না, এই রকম আর একটা সমীকরণ দরকার হবে। দুটো সমীকরণ একসঙ্গে থাকলে সহ সমীকরণ হবে। এবারে একটা যখন সমীকরণ লিখেছিলাম দ্বিচল বিশিষ্ট, তখন ফর্মটা এরকম হয়েছিল, কিন্তু এরকম যদি দুটো সমীকরণ থাকে তখন দুটোকে আমি সাধারণ আকারে কী করে লিখব,
এক্স আর ওয়াই তো চলরাশি একই থাকবে, তাহলে এ বি সিগুলো চেঞ্জ হবে। তাহলে এ বি সিকে আমি A1 B1 C1 দেবো, একবার A2 B2 C2 দেবো। তাহলে A1 X প্লাস B1 Y প্লাস C1 ইকুয়াল টু 0, আর A2 X প্লাস B2 Y প্লাস C2 ইকুয়াল টু 0। তাহলে এইটা হয়ে গেল আমার দুই চল বিশিষ্ট রৈখিক সহসমীকরণের সাধারণ আকার, যেখানে A1 A2 B1 B2 C1 C2 যে কোনো বাস্তব সংখ্যা, যে কোনো বাস্তব সংখ্যা। আর বুঝতেই পারছো, প্রথম সমীকরণে এক্সের সহগ A1, দ্বিতীয়তে এক্সের সহগ A2, প্রথমে ওয়াইয়ের সহগ B1, দ্বিতীয়তে ওয়াইয়ের সহগ B2, এটা ধ্রুবক পদ, এটা ধ্রুবক পদ। অনেকে কিন্তু ওয়াইয়ের সহগ বলতে গেলে B1 Y বলে ফেলো, তা কিন্তু নয়। ওয়াইয়ের সহগ মানে ওয়াইয়ের সঙ্গে কি আছে, শুধু B1, এইটা হবে। তাহলে এটা কি হয়ে গেল, দুই চল বিশিষ্ট রৈখিক সহসমীকরণের সাধারণ আকার। এখন এই সমীকরণটা যখন একটা ছিল তখন তো আমরা সমাধান দেখলাম যে অসংখ্য সমাধান হবে, অর্থাৎ একটা সরলরেখার উপরে প্রত্যেকটা বিন্দুই ওই সমীকরণটা সমাধান হয়ে যাচ্ছে। কিন্তু যখন এরকম দুটো সমীকরণ একসঙ্গে থাকবে তখন তাদের সমাধান কি হবে সেটা দেখতে হবে। মানে এমন একটা এক্স আর একটা ওয়াইয়ের মান পাবো যেটা এই সমীকরণটাকেও সিদ্ধ করবে এবং এই সমীকরণটাকেও সিদ্ধ করবে, তবে তাদের সমাধান হবে, বা সেটাকে আমরা সাধারণ সমাধান বলবো। আচ্ছা, তোমরা জানো কোনো সমতলের উপরে দুটো সরলরেখা কী কী অবস্থায় থাকতে পারে? হয় তারা সমান্তরাল থাকবে অথবা একে অপরকে ছেদ করবে, মানে অসমান্তরাল সরলরেখা হবে। সমান্তরাল সরলরেখাকে দুদিকে যতদূর খুশি বর্ধিত করে দাও না কেন তারা কোনোদিনই পরস্পরকে ছেদ করবে না। আর অসমান্তরাল সরলরেখা পরস্পরকে একটি বিন্দুতে ছেদ করবে এবং একবার ছেদ করলে তারা আর ছেদ করে না। এখানে দেখো আমি দুটো সরলরেখা রেখেছি, স্পষ্টতই দেখে বুঝতে পারছো এরা অসমান্তরাল সরলরেখা, তাহলে এরা কোনোদিনই পরস্পরকে ছেদ করবে না। এখন আমি যে দুটো সহ সমীকরণ নিয়েছিলাম সেই সমীকরণে ধরো A1x প্লাস B1y প্লাস C1 ইকুয়াল টু 0, সেটা থেকে আমি এই গ্রাফটা পেয়েছি, আর A2x প্লাস B2y প্লাস C2 ইকুয়াল টু 0 থেকে এই গ্রাফটা পেয়েছি। তাহলে এদের সাধারণ সমাধান কি হবে? এখন এই সরলরেখার উপরের প্রত্যেকটা বিন্দুই প্রথম সমীকরণটার সমাধান, আর এই সরলরেখার উপরের প্রত্যেকটা বিন্দুই দ্বিতীয় সমীকরণের সমাধান। কিন্তু আমার সহ সমীকরণের সমাধান বলতে এমন একটা বিন্দু পেতে হবে বা এমন একটা এক্স আর ওয়াইয়ের মান পেতে হবে, মানে এক জোড়া, মানে এক্সের একটা মান আর ওয়াইয়ের একটা মান, যেটা দুটো সমীকরণকেই সিদ্ধ করবে, অর্থাৎ দুটো সমীকরণের মধ্যে বা দুটো রেখার মধ্যে কমন বিন্দু। কিন্তু যদি এই দুটো সরলরেখা আমি দেখি এদের মধ্যে কিন্তু কোনো কমন পয়েন্ট নেই, তাহলে এদের কোনো সাধারণ সমাধান নেই। অর্থাৎ এরকম যদি কোনো সহ সমীকরণ পাওয়া যায় যাদের গ্রাফ করলে দুটো সমান্তরাল সরলরেখা পাওয়া যাবে, তাহলে তাদের ক্ষেত্রে আমরা কোনো সমাধান পাবো না। অর্থাৎ সহ সমীকরণ দেওয়া থাকলেই যে আমরা সমীকরণ সমাধান করে একটা এক্স আর ওয়াইয়ের মান পাবো তা কিন্তু সব ক্ষেত্রে হবে না। তাহলে সহ সমীকরণ দিলে তার দুটো কেস থাকবে, একটা হচ্ছে সমাধানযোগ্য আর একটা সমাধান অযোগ্য। যেই সমীকরণগুলো সমাধান করে এক্স আর ওয়াইয়ের মান পাওয়া যাবে সেগুলোকে বলা হবে সমাধানযোগ্য সহ সমীকরণ, আর যাদের সমাধান করা যাবে না বা সমাধান করে মান পাওয়া যাবে না তাদেরকে বলা হবে সমাধান অযোগ্য সহ সমীকরণ। যে দুটো সহ সমীকরণকে এরকম প্লট করলে সমান্তরাল সরলরেখা পাওয়া যাবে তাদের কোনো সাধারণ সমাধান পাওয়া যাবে না। আর যদি দুটো পরস্পরছেদী সরলরেখা পাওয়া যায়, ধরো এটার সঙ্গে আর একটা পেলাম আমি এরকমভাবে, তাহলে এইটা আর এইটা এই বিন্দুতে ছেদ করেছে, তাহলে এই বিন্দুটা যদি নিই, এই বিন্দুটা এই সরলরেখার উপরেরও বিন্দু, এই বিন্দুটা এই সরলরেখার উপরেও বিন্দু, সেই ক্ষেত্রে এই বিন্দুটা ওই দুটো সমীকরণের সমাধান হয়ে যাবে। আরেকটা ব্যাপার হতে পারে, দেখো এমন দুটো সমীকরণ পেলাম, প্রথমে একটা সমীকরণ থেকে এরকম একটা সরলরেখা পেলাম, দ্বিতীয় একটা সমীকরণ থেকে ধরো এইরকম একটা সরলরেখা পেলাম, ঠিক আছে? এমনভাবে বিন্দুগুলো পেলাম যে প্লট করলে এরকম হবে। আমি কিন্তু আসলে সরল রেখাংশ আকারে এঁকেছি। সরলরেখা মানে দুদিকে যতদূর খুশি বিস্তৃত করে দেওয়া যায়, বর্ধিত করে দেওয়া যায়। তাহলে আমি যদি এই সরলরেখাটাকে আরও এদিকে বর্ধিত করি, দেখো এসে এটার উপর সমাপাতিত হলো, মানে কোয়েনসাইড করে গেল, এটার ওটা এসে কিন্তু মিশে গেল। তাহলে এই সমীকরণের উপরের বিন্দুগুলোই এই সমীকরণের উপরের বিন্দু, আবার এই সমীকরণের উপরে বিন্দুগুলোই এই সমীকরণের উপরে বিন্দু। তাহলে দুটো সরলরেখা মিলিতভাবে মানে একটা সরলরেখাই হয়ে গেল। সেই ক্ষেত্রে কিন্তু অসংখ্য সমাধান পাওয়া যাবে। যেমন ধরো প্রথমে আমি যেটা সমীকরণটা নিয়েছিলাম, ধরো আরও একটা সমীকরণ ছিল, দুটোর থেকে ধরো একটা সমীকরণই পাওয়া গেছে। একটা সমীকরণ মানে একটা সরলরেখা পাওয়া যাওয়া, একটা সরলরেখার উপরে যেহেতু অসংখ্য বিন্দু আছে তাহলে সেই ক্ষেত্রে প্রত্যেকটা বিন্দু ওই সমীকরণের সমাধান, এবং তখন আমরা বলবো যে অসংখ্য সমাধান আছে।